নমস্কার, আপনারা দেখছেন online.com ইউটিউব চ্যানেল অনলি রাইট ইনফরমেশন। আমি আগের একটা ভিডিওতে পোস্ট করেছিলাম যে জেনপা ইউজির 2020 পরীক্ষা বাতিল হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে কিন্তু অ্যাডমিশনটা নেওয়া হবে। তো আমি আজকে এই ভিডিওটি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে নম্বরের ভিত্তিতে সিলেকশন হবে বা কীভাবে কাউন্সেলিং হবে বা কীভাবে কোয়ালিফাইং ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করবে বা কাউন্সেলিং প্রসেসটা কীভাবে তোমরা পার্টিসিপেট করবে, সমস্ত স্টেপগুলো কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর উপকৃত মনে হলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা প্রথমবার ভিউয়ার হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে। তো চলো আমরা ডিটেল নোটিফিকেশান দেখে নিই। দেখো, আমরা পিডিএফ ফাইলটা ওপেন করে নিয়েছি। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে 8/10/2020-তে, নাম্বার WBECN23/20, যেখানে টোটাল গাইডলাইনটা প্রকাশ করা হয়েছে যে জেনপার ইউজির কাউন্সেলিং স্টেপটা কীভাবে হবে। দেখো, জেনপাস 2020 এক্সামিনেশন কুড নট বি হেল্ড ডিউ টু অনগোয়িং unprecedented pandemic and the Department of Health and Family Welfare, Government of West Bengal entrusted WBJE to conduct centralized online counseling based on 10+2 marks। তার মানে পরীক্ষা হচ্ছে না এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট WBJE-র উপর ভরসা করেছে কাউন্সেলিংটা করার জন্য। আর এখানে বলাই আছে যে 10+2 মার্কস বেসিসে বিএসসি নার্সিংয়ের এবং যে বাকি 8টা হেলথ সায়েন্স বেসড কোর্স রয়েছে সেগুলোতে অ্যাডমিশন নেওয়া হবে। রুলস এবং রেগুলেশন কী কী রয়েছে এখানে বলা রয়েছে। কাউন্সেলিং বা অ্যাডমিশনের ক্ষেত্রে কী কী রুল রেগুলেশনগুলো রয়েছে সেটা আমরা পরপর ফলো করে নিচ্ছি। রুল অ্যান্ড গাইডলাইন্স। 1 নম্বরে রয়েছে দ্য কাউন্সেলিং উইল বি সেন্ট্রালাইজ অনলাইন প্রসেস অনলি। কাউন্সেলিংটা কিন্তু শুধুমাত্র অনলাইনেই হবে। বি হচ্ছে দ্য কম্বাইন্ড কাউন্সেলিং উইল বি ফর অ্যাডমিশন ইন দ্য ফলোয়িং কোর্সেস। কী কী কোর্সগুলো রয়েছে? 1 নম্বরে বা প্রধান কোর্স কিন্তু বিএসসি নার্সিং, যেটা শুধুমাত্র মেয়েদের জন্য, ছেলেদের জন্য নয়। আর ছেলে মেয়ে বা মেল ফিমেল সবার জন্য বাকি কোর্সগুলো যেরকম বিপিটি, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, BASLP মানে ব্যাচেলার অফ অডিও অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, BMLT মানে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, BSc CCT মানে BSc ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি এবং BSc ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। অল ক্যান্ডিডেট হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাই, যারা শুধুমাত্র জেনপা ইউজি পরীক্ষা দেবে বলে অ্যাপ্লাই করেছিল এবং ফিসটা পেমেন্ট করেছে তারাই। এখানে কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি আর লাগবে না। আর 2টো নর্মাল রাউন্ডের কাউন্সেলিং হবে এবং একটা মপ আপ রাউন্ড হবে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যারা থাকছেন তারা ডিসাইড করবেন। আর ভ্যাকেন্ট সিটটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভ থাকবে, মানে কি জেনারেলের সিটটা জেনারেলে ইউজ করতে পারবে বা কাস্ট ক্যাটাগরি সিটটা কখনোই জেনারেলদের জন্য ইউজ হবে না, কিন্তু ক্যাটাগরি ক্যান্ডিডেটরা জেনারেলের সিট ইউজ করতে পারে। আর দেখো, এখানে বলা রয়েছে যে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য কিন্তু রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি। একজন রেজিস্টার ক্যান্ডিডেট কিন্তু সমস্ত রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারবে। যদি কেউ রেজিস্ট্রেশন না করে তাহলে সে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। রেজিস্ট্রেশন উইথ প্রোভাইডিং নেসেসারি ইনফরমেশন, ডকুমেন্ট আপলোডিং, ফিলিং চয়েস লকিং আর অ্যালাউড অনলি ফার্স্ট রাউন্ড। শুধুমাত্র ফার্স্ট রাউন্ডে কিন্তু রেজিস্ট্রেশন, ডকুমেন্ট আপলোডিং, চয়েস ফিলিং বা চয়েস লকিং করা যাবে। পরের রাউন্ড যদি কেউ ফার্স্ট রাউন্ড মিস করে সে কিন্তু পরের রাউন্ডগুলোতে কোনো কিছু করতে পারবে না। ডিউরিং রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট ইনফরমেশন উইল fetched from the information already provided by the candidate। ক্যান্ডিডেট যেগুলো জেনপা ইউজি ফর্ম ফিল আপের সময় যে ইনফরমেশানগুলো দিয়ে রেখেছে সেটা অটোমেটিক রেজিস্ট্রেশন করার সময় কিন্তু সেই ডেটাগুলো কপি হয়ে যাবে। ইফ এনি ক্যান্ডিডেট omitted his father mother name during online application for examination, she must write NA in such places during registration for counseling। যদি কেউ জেনপার ফর্ম ফিল আপের সময় বাবা বা মায়ের নামটা না লিখে থাকে সে কিন্তু এক্ষেত্রে বাবা মার নাম লিখতে পারবে না, সেই জায়গাগুলোতে NA লিখে কিন্তু প্রসিড করবে বা রেজিস্ট্রেশনটা শুরু করতে পারবে।
আর ক্যান্ডিডেটকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া হচ্ছে যদি ইনকেস কোনো রিফান্ড পরবর্তীতে দরকার হয় সেই জন্য। ক্যান্ডিডেট উইল give their subject wise pass mark full marks obtained in class 12 English, physics, chemistry, biology, mathematics, computer science, statistics, electronics, physiology and vernacular if a subject is not applicable। যদি কোনো সাবজেক্টটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য না হয় তাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবল করে দেবে। যেই সাবজেক্টগুলোতে তুমি এইচএস পাস করেছো সেইগুলো সিলেক্ট করবে। আর ক্যান্ডিডেটকে কিন্তু 150 DPIতে কালার স্ক্যানার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেটা বলে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু 10th অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশান অফ ডেট অফ বার্থ ভেরিফিকেশানের জন্য বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে। ক্যান্ডিডেটকে 12th মার্কশিট 12-এর মার্কশিট আপলোড করতে হবে PDF ফাইলে। আর যদি কেউ ডিজিলকার থেকে আপলোড করে সেটাও অ্যাকসেপ্ট হবে। মার্কশিট কেউ ডাউনলোড করলে সেটা হেড অফ ইনস্টিটিউশনের কাছ থেকে অ্যাপ্রুভ করে নিতে হবে। আর ডোমিসাইল সার্টিফিকেট যেভাবে ইনফরমেশন বছরে গাইডলাইন দেওয়া ছিল, মানে ক্যান্ডিডেটকে কিন্তু অ্যানেক্সচার A1 বা A2তে নিতে হবে। আর এখানে একটা অ্যানেক্সচার 2 দেওয়া রয়েছে, সেইটাতে বর্তমান কিন্তু ফর্ম ফিল আপের সময় অ্যানেক্সচার 2টা অ্যাকসেপ্টেবল। আর ডকুমেন্ট ভেরিফিকেশানগুলো সব ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার দিয়ে ভেরিফিকেশান হবে। ইন কেস অফ দ্য ক্যান্ডিডেট ফেল টু আপলোড কারেক্ট, যদি কোনো ক্যান্ডিডেট সঠিক ডকুমেন্টগুলো আপলোড করতে মিস করে যায় সেক্ষেত্রে তাকে আর একটা সুযোগ দেওয়া হবে কারেকশন করে নেওয়ার জন্য। ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার যেগুলো রয়েছে তারা ডকুমেন্টগুলো ভেরিফাই করে ডকুমেন্ট অ্যাকসেপ্ট কি না রিজেক্ট সেটা জানিয়ে দেবে। যদি রিজেক্ট করে, যে নির্দিষ্ট টাইমটা রয়েছে, টাইম শিডিউলটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, সেই টাইম শিডিউলের মধ্যে কিন্তু নেসেসারি কারেকশানগুলো ক্যান্ডিডেটদেরকে করে নিতে হবে। আর কোনো রকম সমস্যার জন্যই হেল্প ডেস্কের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেখানে ক্যান্ডিডেটরা কন্ট্যাক্ট করতে পারে। যদি কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেট কাস্ট সার্টিফিকেট প্রডিউস করতে না পারে সেক্ষেত্রে তাকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হবে। এবার আমরা আসছি চয়েস ফিলিং ডিউরিং রেজিস্ট্রেশন। ওয়ান্স অ্যাকাডেমিক কোর্স আর গিভেন দ্য ক্যান্ডিডেট ক্যান ভিউ অল চয়েসেস। যখনই অ্যাকাডেমিক স্কোর দিয়ে দেবে তখনই কিন্তু সমস্ত চয়েসগুলো, মানে কলেজের লিস্টগুলো তোমার সামনে চলে আসবে। তুমি কিন্তু আলফাবেটিক্যালি অর্ডারে থাকবে কলেজগুলো, নিজের পছন্দ মতন যেটা বেস্ট ইনস্টিটিউট তোমার জন্য মনে হচ্ছে তুমি সেভাবে কলেজগুলো চুজ করতে পারো। ক্যান্ডিডেট অলসো সার্চ টাইপ অফ ইনস্টিটিউশন ওয়াইজ, ইনস্টিটিউশনের নাম টাইপ করেও তুমি সার্চ করতে পারো। ইট ইজ অ্যাডভাইসড দ্যাট ক্যান্ডিডেট ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস কিন্তু তোমাকে দিতে বলা হচ্ছে যাতে তোমার চান্সটা বেশি থাকবে। তুমি চাইলে সমস্ত কলেজগুলোকেও চয়েস দিতে পারো। ইফ ওয়ান অর মোর ডকুমেন্ট আর রিজেক্টেড ডিউরিং ভেরিফিকেশন, সাম অর অল চয়েসেস সিলেক্টেড বাই ক্যান্ডিডেট মে বিকাম ইনভ্যালিড। যদি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাকে যদি কোনো একের অধিক ডকুমেন্ট রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার চয়েসগুলো ইনভ্যালিড হয়ে যাবে। আর চয়েস লকিং যে প্রি অ্যানাউন্স ডেট রয়েছে সেই শিডিউলের মধ্যে তোমাকে চয়েস লক করে প্রিন্ট আউট করে নিতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট ভুলে যায় বা ফেল হয় ক্যান্ডিডেট লক চয়েস করতে, সেক্ষেত্রে তার যে লাস্ট সেভ চয়েস রয়েছে বা লাস্ট বার সে সিলেকশন করে রেখেছে সেটাই ফাইনাল হিসেবে গণ্য হবে এবং সিস্টেম থেকে অটোমেটিক লক করে দেওয়া হবে। এরপর চলে আসছে র্যাঙ্কিং। র্যাঙ্কিংটা কীভাবে পাবলিশ হবে? মেরিট র্যাঙ্ক উইল বি প্রিপেয়ার্ড বেসড অন অ্যাগ্রিগেট অ্যাসেন্ডিং। কোন মেথডে মেরিট লিস্টটা ক্যালকুলেশন হবে সেই ফর্মুলাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এখানে দেখো 6 ইন্টু বায়োলজি স্কোর প্লাস 4 ইন্টু কেমিস্ট্রি স্কোর প্লাস 2 ইন্টু ফিজিক্স স্কোর প্লাস 1 ইন্টু ইংলিশ স্কোর। তাহলে বায়োলজি স্কোরকে 6 দিয়ে গুণ করা হবে, তার সঙ্গে যোগ করা হবে কেমিস্ট্রি স্কোরকে 4 দিয়ে গুণ করে, আর ফিজিক্সের স্কোরকে 2 দিয়ে গুণ করে এবং ইংরেজির মার্কস। এইভাবে কিন্তু মেরিট মার্কটা তৈরি হবে। সেক্ষেত্রে যারা বায়োলজি বা কেমিস্ট্রিতে বেশি নাম্বার পেয়েছে তারা কিন্তু সুবিধাটা বেশি পাবে। ইন কেস অফ টাই, যদি টাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বায়োলজির বেশি মার্ক বা সাবজেক্টের বেশি মার্কস কার কেমন রয়েছে সেভাবে সিলেকশনটা হবে, মানে র্যাঙ্কটা দেওয়া হবে যদি কোনো ক্যান্ডিডেটদের টাই হয়ে যায়।
rank shall be in the name or style in GMR বা জেনারেল মেরিট র্যাঙ্ক, এভাবে পাবলিশ হবে। আর অ্যালটমেন্ট কীভাবে দেওয়া হবে, রাউন্ড 1 প্রভিশনাল অ্যালটমেন্ট অ্যান্ড প্রভিশনাল অ্যাডমিশন। প্রভিশনাল অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড will be declared after declaration of rank on a pre-scheduled date or all registered candidate will be informed by SMS। তো যখনই ফার্স্ট রাউন্ডে রেজাল্ট বেরোবে, অ্যালটমেন্ট দেওয়া হবে, সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু SMS-এ জানিয়ে দেওয়া হবে যে কারা কারা সিলেক্টেড হয়েছে বা যে শিডিউল রয়েছে। তো তোমরা যারা ফার্স্ট রাউন্ডে তোমাদের চয়েস অনুযায়ী কলেজ পেয়ে যাবে, তোমাদের কাছে অপশান থাকবে, তোমাকে হয় অ্যাকসেপ্ট ফ্রিজ করতে হবে অথবা উইলিংনেস জানাতে হবে। তুমি অ্যাকসেপ্ট করে ফ্রিজ করে দেওয়া মানে সেটাই ফাইনাল। উইলিংনেস জানালে তুমি অ্যাকসেপ্ট করলে প্লাস পরবর্তী সুযোগের জন্য রাখলে। যদি গভর্নমেন্ট কলেজ পাও সেক্ষেত্রে 200 টাকা পেমেন্ট করতে হবে, যদি প্রাইভেট কলেজ পাও সেক্ষেত্রে তোমাকে 3000 টাকা সিট বুকিংয়ের জন্য পেমেন্ট করতে হবে। আর সেটা কিন্তু প্রভিশনাল অ্যালটমেন্ট হবে বা অ্যাডমিশন হবে, সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্ট বাই দ্য ইনস্টিটিউট। ইভেন এ ক্যান্ডিডেট ফেল, যদি কেউ কোনো ক্যান্ডিডেট সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে ফেল হয়, তার সিটটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর ফিজিক্যাল রিপোর্টিং কিন্তু পরে হবে, সমস্ত রাউন্ডগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সেখানে কিন্তু তোমাকে অরিজিনাল সব ডকুমেন্ট প্রডিউস করতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট যদি কোনো ডকুমেন্ট প্রডিউস করতে না পারে সেক্ষেত্রে তার সিটটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর কোনো ক্যান্ডিডেট যে কোনো সময়ে কিন্তু তার সিটটা উইথড্রল করতে পারে ডিউরিং অ্যাকসেপ্টেন্স পিরিয়ড। ওয়ান্স উইথড্রল হি অর সি উইল নট কনসিডার ফর নেক্সট। যদি উইথড্র করে তাহলে কিন্তু তার অন্য স্টেপগুলো বা অন্য রাউন্ডগুলোতে তাকে আর কনসিডার করা হবে না। আর রিফান্ডের ক্ষেত্রে উইথড্র করলেই তোমার কিন্তু 60 দিনের মধ্যে একটা রিফান্ডের ব্যাপার থাকছে বা ক্যান্ডিডেটটা রিফান্ড পেয়ে যাবে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সে অনলাইন রেজিস্ট্রেশনের সময় অ্যাকাউন্ট নাম্বারটা দেবে তাতেই কিন্তু রিফান্ড হবে। এবার আমরা ইম্পর্ট্যান্ট ডেটসগুলো দেখে নিচ্ছি। প্রথমেই দেখো ফার্স্ট রাউন্ড রেজিস্ট্রেশন অ্যান্ড আপলোডিং ডকুমেন্টস 16 অক্টোবর থেকে 21 অক্টোবর। আপলোডিং কারেক্টেড ডকুমেন্ট যেগুলো রিজেক্ট হবে আবার কারেক্ট করার সুযোগ 16 থেকে 22 অক্টোবর। চয়েস ফিলিং 16 থেকে 22। ডিক্লারেশন অফ র্যাঙ্ক 2রা নভেম্বর। ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট 5th নভেম্বর। ভেরিফিকেশন বাই PWD স্ট্যাটাস 6th নভেম্বর। সিট অ্যাকসেপ্টেন্স 5 থেকে 9 নভেম্বর। সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট 12ই নভেম্বর। ভেরিফিকেশন PWD স্ট্যাটাস 13ই নভেম্বর। সিট অ্যাকসেপ্টেন্স এবং পেমেন্টস 12 থেকে 17। আর ফিজিক্যাল রিপোর্টিং 11ই নভেম্বর। তারপর মপ আপ রাউন্ড। এই ছিল যে শিডিউল বা ডেটগুলো। এই সমস্ত কিছু লিঙ্কগুলো আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর আজকে এতটাই। যদি তোমাদের ভিডিওটি উপকৃত মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে। এতে করে আমার আপকামিং সমস্ত লেটেস্ট ভিডিওগুলো সবার আগে তুমি ইউটিউব স্ক্রিনে পেয়ে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবে।